ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা ২ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের এক, বঙ্গ আমার জননী আমার কবিতাটি রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়। একে দুই, হাবুর খাতার মলাটে চোখ বুলিয়ে সুধীরবাবু দেখেছিলেন বীজগণিতের খাতা। একের তিন, মনে ভাবি কত প্রেম আছে তারে ঘিরে। এখানে কবি যে বিষয়ের কথা বলেছেন গ্রামগুলি। একের চার, বিষ্টু গুনে গুনে ড্যাশ কদম গিয়ে মাটিতে বুটের ডগা দিয়ে বোলিং মার্ক কাটলো ২৪ কদম। এটা ২৬ হবে। বিষ্টু গুনে গুনে ২৬ কদম গিয়ে মাটিতে বুটের ডগা দিয়ে বোলিং মার কাটলো। একের পাঁচ, কবি অন্নদাশঙ্কর রায়ের ছদ্মনাম নীলাময়। একের ছয়, বিপ্লবী যতীন দাস চিরনিদ্রায় ঢলে পড়েন ১৩/৯/১৯২৯ সালে। দুইয়ে আসি। দুইয়ের একে বলেছে কিশোর বিজ্ঞানী কবিতায় কিশোরের মন কি চাইতো। এই যে কি, ছুটি পেলে কিশোরের মন সমুদ্রের বেলায় অর্থাৎ সমুদ্র তীরের বালুতটে যেতে চাইতো। তাহলে ছুটি পেলে কিশোর মন সমুদ্রের বেলায় অর্থাৎ সমুদ্র তীরের বালুতটে যেতে চাইতো। দুইয়ের দুই বলেছে ননিদা কোন দলের খেলোয়াড় ছিলেন, সিসিএইচ দলের। দুইয়ের তিন বলেছে যুদ্ধ করিল প্রতাপাদিত্য। প্রতাপাদিত্য কে ছিলেন? যুদ্ধ করিল প্রতাপাদিত্য। প্রতাপাদিত্য এই যে প্রতাপাদিত্য মুঘল সম্রাট আকবরের সেনাবাহিনীর সঙ্গে না, এটা লিখবে যে ষোড়শ শতকে অধুনা বাংলাদেশে ১২ জন বিখ্যাত ভূস্বামী ছিলেন যারা ১২ ভূঁইয়া নামে পরিচিত। এদের মধ্যে শক্তিশালী ছিলেন প্রতাপাদিত্য। তাহলে ষোড়শ শতকে অধুনা বাংলাদেশের ১২ ভূঁইয়াদের মধ্যে শক্তিশালী একজন মানে ১২ ভূঁইয়াদের মধ্যে একজন শক্তিশালী ভূস্বামী ছিলেন প্রতাপাদিত্য। তাহলে ননিদা কোন দলের খেলোয়াড়? সিসিএইচ দলের। ২ চারে বলেছে হিন্দ নওজোয়ান সভা কি? লিখবে যে ভারত মাতার বীর সন্তান বিপ্লবী ভগৎ সিং পাঞ্জাবে একটি সভা প্রতিষ্ঠা করেন, তার নাম হচ্ছে হিন্দ নওজোয়ান সভা। ২-এর ৫-এ দিয়েছে তোমাদের পাঠ্য ধারাতল কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? চৈতালি। ২-এর ৬ দিয়েছে সুধীর বাবুর মুদ্রা দোষটি কি? সুধীর বাবুর মুদ্রা দোষ হলো কথা শেষে মনে থাকবে শব্দবন্ধটি বলা। সুধীর বাবুর মুদ্রা দোষ হলো কথা শেষে মনে থাকবে শব্দবন্ধটি বলা। ২-এর ৭ বলেছে এক বৃন্তে দুইটি কুসুম। কুসুম কথার অর্থ কি? ফুল। ৩-এ আসি। ৩-এর ১-এ বলেছে সবারই মুখ থমথম, এমন অবস্থা হওয়ার কারণ কি? লিখবে যে রূপালী সঙ্গে সঙ্গে সিসিএইচ এর হাড্ডাহাড্ডি শুরু ২৫ বছর আগে শনিবারের একটা ফ্রেন্ডলি হাফ ডে খেলা থেকে। ননিদা এমন এক ননিটিক্স প্রয়োগ করে ম্যাচটিকে ড্র করান যার ফলে ১১ বছর রূপালী সংঘ তাদের সঙ্গে খেলেনি। মোনাদা ছিল খেলার ক্যাপ্টেন। সিসিএইচ প্রথম ব্যাট করে ১৪ রানে সব আউট হয়ে যায়। মোনাদা মাথায় হাত দিয়ে বসে পড়ে ড্রয়িং রুমে। ১ ওভার কি ২ ওভারই রূপালী সংঘ রানটা তুলে নেবে। ওদের ড্রেসিং রুম থেকে নানা রকম ঠাট্টা এদিকে পাঠানো হচ্ছিল। কটা বলের মধ্যে খেলা শেষ হবে তাই নিয়ে তারা বাজি ধরেছে। তো এই জন্য এই অবস্থা হওয়ার কারণে সবারই মুখ ছিল থমথমে। ৩-এর ২-তে বলেছে মনে হয় সব নিয়ে ধরনী ভালো। সব বলতে কিসের কথা বোঝানো হয়েছে? এটা রবীন্দ্রনাথ ঠাকুরের ধরাতল কবিতা থেকে নেওয়া হয়েছে। চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত ধরাতল কবিতা থেকে নেওয়া হয়েছে। সব বলতে লিখবে মানুষের জীবনের ভালো মন্দ দুঃখ সুখ অন্ধকার আলো অর্থাৎ জীবনের সকল অভিজ্ঞতা ও অনুভূতি মিলিয়েই ধরণীকে ভালো মনে হয়েছে। ৩-এর ৩ বলেছে জেলে যতীন দাসের পাশে স্লেট পেন্সিল রাখা হয়েছিল কেন? এই উত্তরটা লিখবে ২০ জুলাই ১৯২৯ খ্রিস্টাব্দে জেলের ডাক্তার জোর করে যতীন দাসকে দুধ খাওয়াতে গিয়ে যতীন দাসের ফুসফুসে দুধ ঢুকে যাওয়ায় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। ৪৮ ঘন্টা পরে তার জ্ঞান ফিরলেও সকলেই বুঝতে পারেন যে তিনি আর কথা বলতে পারবেন না, অর্থাৎ বাকশক্তি হারিয়ে ফেলেছিলেন। তাই তার পাশে স্লেট পেন্সিল রাখা হয়, যদি তিনি কিছু বলতে চান তাতে তা লিখে প্রকাশ করতে পারবেন। ৩-এর ৪-এ বলেছে কুড়িয়ে তোলে। কে কি কুড়িয়ে তোলে? কবি তাকে কিসের সঙ্গে তুলনা করেছেন? এই উত্তরটা লিখবে যে কিশোরটি সাগরবেলা থেকে নানা রঙের নকশা আঁকা ঝিনুক কুড়িয়ে তুলে কবি এক একটা ঝিনুককে এক একটি রত্নের সঙ্গে তুলনা করেছেন। ৩-এর ৫-এ বলেছে তবে রচনার প্রকৃত সাহিত্যিক মূল্য আসবে। বক্তার মতে কখন রচনার সাহিত্যিক মূল্যে অনন্য হয়ে ওঠে? লিখবে যে সুধীর বাবু মনে করেন শুধু রচনার বইয়ের ওপর নির্ভর করলে চলবে না, লেখার মধ্যে নিজস্ব ভাবনার ভাষার প্রয়োগ করতে হবে, অর্থাৎ লেখায় মৌলিকতা থাকতে হবে, সেখানে নিজস্ব অভিজ্ঞতার বর্ণনা থাকতে হবে। এভাবেই একটা রচনা সাহিত্যিক মূল্যে অনন্য হয়ে ওঠে। ৩-এর ৬ বলেছে মোরা বিবাদ করে খোদার ওপর করি যে খোদকারি, কথাটির অর্থ কি?
এই উত্তরটা লিখবে। প্রশ্নোক্ত পঙ্ক্তিটি কবি কাজী নজরুল ইসলামের লেখা মোরা দুই সহোদর ভাই নামক কবিতা থেকে উদ্ধৃত হয়েছে। হিন্দু আর মুসলমান মূলত অভিন্ন দুই আত্মা। সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করে একে অপরের সঙ্গে বিভেদ করলে পরম ঈশ্বরেরই অপমান হয়, এই কথাই কবি আলোচ্য পঙ্ক্তিটির মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছেন। 4-এ আসি। 4-এর একে বলেছে চটপট মঞ্জুর হয়ে গেল। কোন আবেদন চটপট মঞ্জুর হয়ে গেল? আবেদনকারী কে ছিল? লিখবে যে সিসিএইচ ক্লাবের ক্রিকেটার ননিদা আলোর অভাবের কারণে খেলা বন্ধের আবেদন জানান, সেই আবেদন মঞ্জুর হয়েছিল। কে আবেদন করেছিল? আবেদনকারী ছিলেন সিসিএইচ ক্লাবের খেলোয়াড় ননিদা। তার আবেদনের কারণ বাহ্যিকভাবে মনে হতে পারে আলোর অভাবের জন্যই ননিদা এমন আবেদন করেছেন, প্রকৃতপক্ষে তা নয়। ননিদা জানতেন খেলা চললে যে কোনো সময় রূপালী সংখ্যা 1 রান করে ফেলবে, তাতে ননিদারা হেরে যাবেন, তাই ম্যাচ বাঁচানোর তাগিদেই তিনি ওইরকম আবেদন করেছিলেন। 4-এ 2 বলেছে ওই দিনই উনি শপথ নেন। কে কি শপথ নেন? শপথ নেওয়ার কারণ কি ছিল? শপথ নিয়েছিলেন যতীন্দ্রনাথ দাসের পিতা বঙ্কিম বিহারী দাস। কেন শপথ কে কি শপথ নিয়েছিলেন? যে কোনো সরকারি চাকরি, ইংরেজদের অধীনে কোনো সরকারি চাকরি তিনি করবেন না। কেননা কলকাতার শিকদার বাগান অঞ্চলের মামার বাড়িতে যতীন দাসের জন্ম হয়। তারা সব মিলিয়ে 10 ভাই বোন ছিলেন। পিতামহ মহেন্দ্রনাথ দাস জাতীয় কংগ্রেসের চরমপন্থী দলের সক্রিয় সদস্য ছিলেন। পিতা বঙ্কিম বিহারী দাস স্বদেশী আন্দোলনের সময় ইংরেজের গোলামি করবেন না বলে মিউনিসিপাল কর্পোরেশনের স্থায়ী চাকরিতে ইস্তফা দিয়ে একটি স্টেশনারি দোকান খুলে সংসার চালাতে গিয়ে আজীবন দারিদ্র লড়াই করে গেছেন। আচ্ছা, এখান থেকে বলবে যে 1901 সালের দশহরার দিন বঙ্কিমবাবু সপরিবারে গঙ্গা স্নান করে একটি ফিটন গাড়িতে চেপে বাড়ি ফিরছিলেন। পথে রেড রোডে কয়েকটি ব্রিটিশ টমি তাদের জোর করে ওই গাড়ি থেকে নামিয়ে দিয়ে নিজেরা গাড়িটি চেপে চলে যায়। বঙ্কিমবাবুকে ছেলে মেয়ে নিয়ে পায়ে হেঁটে বাড়িতে ফিরতে হয় এবং ওই দিনই উনি শপথ নেন এবং সরকারি চাকরিতে ইস্তফা দেন। তাহলে এইখান থেকে এতটা লিখে দেবে। তাহলে কে শপথ নিয়েছিল? তাহলে এখানে প্রশ্ন যে রয়েছে যে কে শপথ নেন, না যতীন্দ্রনাথ দাসের পিতা বঙ্কিম বিহারী দাস শপথ নেন। কি শপথ নেন? যে সরকারি চাকরি তিনি করবেন না, ইংরেজদের অধীনে কোনো সরকারি চাকরি তিনি করবেন না। আর শপথ নেওয়ার কারণ কি ছিল? এইখান থেকে এই 1901 সাল থেকে এই এত পর্যন্ত লিখে দেবে যে 1901 সালে দশহরার দিনে বঙ্কিমবাবু সপরিবারে গঙ্গা স্নান করে একটা ফিটন গাড়িতে চেপে বাড়ি ফিরছিলেন। পথে রেড রোডে কয়েকটি ব্রিটিশ টমি তাদের জোর করে ওই গাড়ি থেকে নামিয়ে দিয়ে নিজেরা গাড়িটি চেপে চলে যায়। বঙ্কিমবাবুকে ছেলে মেয়ে নিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরতে হয় এবং এই ঘটনার কারণে তিনি ওই দিনই শপথ নেন এবং সরকারি চাকরিতে ইস্তফা দেন। 4-এ 3 বলেছে এই সমস্যা একেবারে অভিনব। এটা হাবুর বিপদ থেকে দিয়েছে। কোন সমস্যার কথা বলা হয়েছে? বক্তার কাছে সমস্যাটি অভিনব কেন? সমস্যার সমাধানই বা কিভাবে হলো? হাবু বাংলা রচনার খাতায় কিছুই লেখেনি অথচ সে মিথ্যে বলে দিয়েছিল যে সে রচনা লিখে এনেছে। এই সমস্যার কথাই বলা হয়েছে। আর সমস্যাটা অভিনব কেন? না সুধীর বাবুর 20 বছরের মাস্টারি জীবনে এরকম ঘটনা তিনি কখনো শোনেননি। খাতা জমা দিয়েছে কিন্তু তাতে রচনা লেখা নেই, অথচ ছাত্রটি দাবি করছে রচনা লিখে এনেছে। এই প্রতারণামূলক ঘটনাই তার কাছে একেবারে অভিনব। কিভাবে তার সমস্যার সমাধান হলো? না হাবু শেষ পর্যন্ত স্বীকার করে নেয় যে সে রচনা লেখেনি এবং বানিয়ে বানিয়ে বলেছিল। তার স্বীকারোক্তির মাধ্যমে সমস্যার সমাধান হয়। 5-এ আসি। 5-এ বলেছে চাঁদ সুরজের আলো কেহ কম বেশি কি পায়? চাঁদ সুরজের আলো কি? আর কবির এই প্রশ্নের অন্তর্নিহিত অর্থ বুঝিয়ে দাও। মোরা দুই সহোদর ভাই। কবিতার সহোদর কারা? হিন্দু আর মুসলিম, এই দুই জাতি হচ্ছে সহোদর। এই উত্তরটা লিখবে যে প্রশ্নে প্রদত্ত অংশটি কবি কাজী নজরুল ইসলামের লেখা মোরা দুই সহোদর ভাই নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। আলোচ্য অংশে চাঁদ সুরজের আলো বলতে চাঁদ ও সূর্যের আলোর কথা বোঝানো হয়েছে। আর অন্তর্নিহিত অর্থ যে আকাশে দিনের বেলা সূর্য এবং রাতের বেলা চাঁদ অবিরত আলো দান করে জগৎকে আলোকিত করে। তারা আলো দানের ক্ষেত্রে কোনো বৈষম্য করে না। হিন্দু বা মুসলিম উভয়ই সমানভাবে চাঁদ ও সূর্যের আলোয় আলোকিত হয়। প্রশ্নে প্রদত্ত পঙ্ক্তিটিতে আসলে হিন্দু আর মুসলমানের অভিন্নতার কথাই বোঝানো হয়েছে। 5-এ 2 বলেছে যদিও মাতার তোর দিব্য আলোকে ঘিরে আছে আজ আধার ঘোর। কবির কেন মনে হয়েছে যে বঙ্গজননীকে আধার ঘিরে আছে?
লিখবে যে প্রশ্নোক্ত অংশটি কবি দ্বিজেন্দ্রলাল রায়ের বঙ্গ আমার জননী আমার নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। বঙ্গমাতা আজ পরাধীন, একদা দেশমাতার সন্তানেরা সারা বিশ্বে আপন কীর্তির পরিচয় রেখেছিলেন। যেমন ভগবান বুদ্ধের চরণে অর্ধজগৎ ভক্তিপ্রণত, শ্রী চৈতন্য সারা দেশকে ভাসিয়েছিলেন প্রেম সাগরে, অশোক গান্ধার থেকে জলধি পর্যন্ত প্রভাব বিস্তার করেছিলেন, এই সন্তানদের কৃতিত্বে দেশ জননী গর্ব অনুভব করতেন। কিন্তু বর্তমানে সেই সুখের সময় নেই। মায়ের হৃদয় পরাধীনতার যন্ত্রণায় বিদীর্ণ। পরাধীন জাতির বুকে নেমে আসে অন্ধকার, কারণ প্রতি মুহূর্তে তারা শোষিত হয়। এই কারণেই কবির মনে হয়েছে বঙ্গজননীকে আঁধার ঘিরে আছে। কবি পরাধীন দেশের নাগরিক, তাই পরাধীনতার যন্ত্রণা তার হৃদয়কে গভীরভাবে ব্যথিত করেছে। ব্রিটিশ শাসনে ভারতবর্ষ শোষিত, লাঞ্ছিত, নিপীড়িত। ধুলায় লুণ্ঠিত আমাদের আশা আকাঙ্ক্ষা। দেশমাতার নয়ন তাই কেঁদে কেঁদে শুষ্ক, তার বসনার চিহ্ন রুক্ষ, তার কেশ। এক অন্ধকারময় পরিস্থিতি দেশকে ঘিরে আছে। এমন পরিস্থিতিতেই কবির প্রশ্নোক্ত কথাটা মনে হয়েছে। 86 বলেছে ব্যাকরণ সিং এর ভাই কি খেয়ে মারা গেছিল। এটা আছে বই, মানে এটা হজবরল। হজবরল বইয়ের আছে 28 পাতায়। এই যে ছোট ভাই একবার একটা বার্শক খেয়ে ফেলেছিল, এই বলেই ব্যাকরণ সিং আকাশের দিকে মুখ তুলে ব্যবা করে ভয়ে কাঁদতে লাগলো যে সাবান খেয়ে ভাইটির অকাল মৃত্যু হয়েছে। তাহলে বার্শক খেয়ে ছোট ভাইয়ের অকাল মৃত্যু হয়েছিল। 6-2 বলেছে রাগ করলে, হ্যাঁ ভাই রাগ করলে, আচ্ছা না হয় একটা গান শুনিয়ে দিচ্ছি। কে বলেছে এটা? ন্যাড়া বলেছে। 7-1 বলেছে সজারু কেন মানহানির মকদ্দমা করেছিল। আচ্ছা, সজারু কেন মানহানির মকদ্দমা করেছিল, এই উত্তরটা লিখবে যে ন্যাড়ার গান অনুযায়ী পেঁচা আর পেঁচানির উদ্দেশ্যে সজারু বলেছিল যে সেই রাতে পেঁচা আর পেঁচানির চিৎকার বা চেঁচানি শুনে ঝোপের মধ্যে ঘুমিয়ে থাকা তার গিন্নির যদি ঘুম ভেঙে যায়, তাহলে রেগে গিয়ে সে পেঁচা আর পেঁচানিকে খুঁচিয়ে খ্যাংরা খোঁচা করে ছাড়বে। এই কথাটি সজারু অবশ্য সরাসরি পেঁচা বা পেঁচানিকে বলেনি, সে বাদুড়কে বলে দিয়েছিল তার এই শাসানি বাদুড় যেন পেঁচা আর পেঁচানিকে জানিয়ে দেয়, এবং এই জন্য সজারু মানহানির মকদ্দমা করেছিল। 7-2 বলেছে আরো অনেক জজ দেখেছি, তাদের সকলেরই চোখের ব্যারাম। কে বলেছে এবং কেন বলেছে? এটা আছে হজবরল বইয়ের 41 পাতায়। লিখবে এই কথাটা বলেছে হিজিবিজবিজ বলেছে, কারণ যখন বিচার হয় তখন তখন হিজিবিজবিজ বলে যে সে মকদ্দমার বিষয়ে অনেক কিছু জানে। একজন নালিশে জানে যে একজন নালিশ করে তার একজন উকিল থাকে, আর একজনকে আসাম থেকে নিয়ে আসা হয়, তাকে বলে আসামি। তারও একজন উকিল থাকে, একদিকে 10 জন করে সাক্ষী থাকে, আর একজন জজ থাকে, সে বসে বসে ঘুমায়। জজের এই বসে বসে ঘুমানোর কথা শুনে পেঁচা তখন বলে যে পেঁচা যেহেতু সে বিচারক, সে তখন বলে যে সে ঘুমাচ্ছিল না, তার চোখের ব্যারাম আছে, তাই সে চোখ বুজে আছে, এবং এই কথা শুনে হিজিবিজবিজ প্রশ্নোক্ত কথাটা বলেছে। 8-1 বলেছে তোমায় এবার অঙ্ক করাবো। বাক্যটিতে করাবো হলো প্রযোজক ক্রিয়া। 8-2 বলেছে শুন ধাতুর সঙ্গে যে বিভক্তি জুড়ে সে পক্ষে রূপ নেবে তা হলো ও। আর সে পক্ষ মানে হচ্ছে তোমার প্রথম পুরুষের পক্ষ, মানে পুরুষ আর কি। 8-3 বলেছে একের পদান্তর করলে হবে ঐক্য। 9-1 বলেছে সকর্মক ক্রিয়া কাকে বলে, উদাহরণ দাও। লিখবে যে ক্রিয়া কর্ম আছে তাকে সকর্মক ক্রিয়া বলা হয়ে থাকে, যেমন আমি ভাত খাই, খাই হচ্ছে সকর্মক ক্রিয়া। বা মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন হচ্ছে সকর্মক ক্রিয়া। তাহলে যে ক্রিয়া কর্ম আছে তাকে সকর্মক ক্রিয়া বলে। 9-2 বলেছে দেখা ক্রিয়াপত্রে বর্তমান কালে আমি তুমি সে 3 পক্ষের রূপ লেখো। পক্ষ মানে পুরুষ, আমি দেখি, তুমি দেখো, সে দেখে। 9-3 বলেছে বন্ধনীর মধ্যে থাকা পদকে প্রয়োগের উপযোগী হিসাবে পরিবর্তিত করে শূন্যস্থান পূরণ করো। সৎ আছে হবে সততা মহৎ গুণ, কিন্তু মনে রাখা দরকার চালাক থেকে হবে চালাকি, চালাকি দ্বারা মহৎ কাজ হয় না। 10 একটা অনুচ্ছেদ দিয়েছে, পড়ে প্রশ্নের উত্তরগুলো দিতে বলেছে আমেরিকায় একরকম পোকা খেকো গাছ পাওয়া যায়। এরা পাতাগুলোকে কুঁকড়িয়ে ঠোঙার মতো করে তাতে একরকম রস বোঝাই করে রাখে, এটা গাছের গা থেকে আপনি বের হয়। পোকামাকড়েরা সেই ঠোঙার মধ্যে পড়ে আর রক্ষা পায় না, ঠোঙার ভিতরকার রসে তারা খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। এই গাছকে আমেরিকায় কলসি গাছ বলে। ফাঁদ পেতে পোকামাকড় ধরাই এদের কাজ। আমাদের পুকুরের ও বিলের ঝাঁঝি শ্যাওলাকে কীটভুক গাছ বলা যেতে পারে। এদের জলের তলার অংশে শেকড়ের মতো পাতায় খুব ছোট ছোট ভাঁড়ের মতো অঙ্গ দেখা যায়, ঠেললে তা খুলে নিচে নামে, ছেড়ে দিলে আবার তাই ঘটের মুখ বন্ধ করে।
তাহলে 10-1 বলেছে পুকুর ও বিলে ঝাঁঝি শ্যাওলাকে কি বলা হয়? কীটভুক গাছ বলা হয়। 10-2 বলেছে কলসি গাছ কিভাবে শিকার ধরে? লিখবে যে কলসি গাছ তার পাতাগুলিকে কুঁকড়িয়ে ঠোঙার মতো করে তাতে একরকম রস বোঝাই করে রাখে, এটা গাছের গা থেকে আপনি বের হয়। পোকামাকড়েরা সেই ঠোঙার মধ্যে পড়ে আর রক্ষা পায় না, ঠোঙার ভেতরকার রসে তারা খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়, এইভাবে শিকার ধরে। 10-3 বলেছে এটা গাছের গা থেকে আপনি বের হয়। এই বাক্যের মধ্যে থেকে অনুসর্গটা বেছে লেখো থেকে। 10-4 বলেছে অনুচ্ছেদ থেকে প্রতিশব্দ লেখো রেহাই। রেহাই মানে রক্ষা, রেহাই পায় না মানে রক্ষা পায় না। 11 তে দিয়েছে এলাকায় নতুন নলকূপ নির্মাণের আবেদন জানিয়ে পৌরসভায় পৌর প্রধানের কাছে একটা চিঠি লেখো। তো লিখবে মাননীয় পৌর প্রধান, পৌরসভার নাম ঠিকানা দেবে। মাননীয় মহাশয়, সশ্রদ্ধ নিবেদন এই যে আমি আপনার পৌর এলাকার একজন বাসিন্দা। আমাদের এই এলাকায় বিশুদ্ধ পানীয় জলের মারাত্মক সংকট দেখা দিয়েছে। বর্তমানে থাকা নলকূপগুলি অল্প সংখ্যক এবং অধিকাংশই বিকল অবস্থায় আছে। ফলে সাধারণ মানুষকে দূরবর্তী স্থান থেকে জল সংগ্রহ করতে হচ্ছে। এতে বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের বিপাকে পড়তে হচ্ছে। অতএব আপনাকে বিনীত প্রার্থনা করি যে আমাদের এলাকায় একটি নতুন নলকূপ স্থাপনের ব্যবস্থা করে জনগণের দুর্ভোগ দূর করবেন। আপনার মহত্বের প্রতি আস্থা রেখে ইতি আপনার বিশ্বস্ত বলে তোমার নাম ঠিকানা দিয়ে দেবে।